মধ্যরাতে এভারকেয়ারে খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে ফেরেন ফিরোজায়। নিয়মিত হেলথ চেকআপের অংশ বলছে বিএনপি। মাইলস্টোন ট্র্যাজেডিতে বোনের পর মারা গেল ভাই, নিহতের সংখ্যা বেড়ে ৩২। বার্ন ইনস্টিটিউটে বিদেশি বিশেষজ্ঞরা। এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। বিমান দুর্ঘটনার 2 দিন পরও মাইলস্টোনে মানুষের ভিড়, হতাহতের তালিকা তৈরিতে কর্তৃপক্ষের কমিটি। মোমবাতি মিছিল শিক্ষার্থীদের। পরাজিতরা মাথাচাড়া দিচ্ছে, বিএনপির সতর্কবার্তা। ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশা, বিচার সংস্কারের আগে কিছু চায় না এনসিপি। সাংবিধানিকভাবে গঠন হবে নির্বাচন কমিশন, একমত রাজনৈতিক দলগুলো। সরকারি ও বিরোধী দলের সমন্বয় হবে চার্জ কমিটি। পিরোজপুরে নেছারাবাদে ধসে পড়েছে সেতু, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। নির্মাণ শেষের আগেই ভেঙে ফেলছে কর্তৃপক্ষ। এবং টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রাতেই ফেরেন গুলশানের বাসা ফিরোজায়। গত রাত 1টা 50 হাসপাতালে যান তিনি। সেখানে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়। চেকআপ শেষে রাত 2:30টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেওয়া হয় লন্ডনে। 4 মাসের চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর সবশেষ গত 18 জুন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। তখন থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা সেবা দিচ্ছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ দল। বুধবার সকালে আহতদের অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। রাতে এসে পৌঁছেছে ভারতীয় চিকিৎসক দলও। বৃহস্পতিবার তারা চিকিৎসায় অংশ নেবেন। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে। এসব রোগীর চিকিৎসায় পরামর্শ দিতে বুধবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। শুরুতেই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জেকের নেতৃত্বে থাকা দলটি। বৈঠকে কাজের সমন্বয় ও বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকদের আলোচনা হয়েছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। চিকিৎসাধীন 44 রোগীকে নতুন 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরো 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। দগ্ধদের অবস্থা বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করেছে জানিয়ে তিনি বলেন, প্রতি 12 ঘন্টা পর পর চিকিৎসকদের বোর্ডের সঙ্গে আলোচনা হবে। আমরা প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। এদিকে রোগীদের রক্ত দিতে ঢাকার বাইরে থেকেও ছুটে আসছে অনেকে। হাসপাতালের বুথে নাম লেখাতে দেখা যায় তাদের। তারা বলছে যে এখন ব্লাড আপাতত লাগবে, যখন লাগবে তারা ফোন দিবে আর কি, কন্ট্যাক্ট নাম্বার রাখছে। বরিশাল থেকে আসছি আমরা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুক ইউটিউব থেকে জানছি এবং টিভি থেকে জানতে পারছি যে ব্লাডের খুব সংকট, নেগেটিভ, এই জন্য আমার এ নেগেটিভ এটা দিতে আসছে। নেগেটিভ গ্রুপের রক্ত বেশি প্রয়োজন জানিয়ে স্বেচ্ছাসেবকরা বলেন, প্রথম দিন রক্তের তেমন একটা প্রয়োজন না হলেও এখন চাহিদা বাড়ছে। নেগেটিভ রক্তের চাহিদাটা এখানে সবচেয়ে বেশি এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, এবি নেগেটিভ, তারপর ও নেগেটিভ, এই রক্তের সংগ্রহ আমাদের এখানে সবচেয়ে বেশি। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আহতদের পরিস্থিতি কি এবং হাসপাতাল কর্মকর্তারা কিছু জানিয়েছেন কিনা আমাদের জানাবেন।
স্নিগ্ধা, ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি, সেখানে ভারতীয় চিকিৎসক যে প্রতিনিধি দলটি এসেছে তারাও কিন্তু কিছুক্ষণ পরেই এখানে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এর আগে গতকালকে সিঙ্গাপুরের একটি প্রতিনিধি দল তারাও কিন্তু এখানকার চিকিৎসক, নার্স, কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা সরেজমিন রোগীদেরকে দেখেছেন এবং প্রতিটি কেস স্টাডি করেছেন। ফলে তাদেরকে আসলে কোন চিকিৎসাগুলো দিলে দ্রুত রিকভারি করতে পারে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত যেটি স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ দেয়া তথ্য, সেই অনুযায়ী কিন্তু 57 জন চিকিৎসাধীন আছেন এখন বিভিন্ন হাসপাতালে এবং বাকিদেরকে কিন্তু ঢাকার বাইরে, ঢাকার যে ভিতরে যে সব হাসপাতাল রয়েছে সেগুলোতে কিন্তু চিকিৎসা দেওয়া, এখানেই কিন্তু 44 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সিএমএসে আরও 9 জন সহ মোট 57 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গতকালকে কিন্তু 13 জনকে চিকিৎসা শেষে তারা বাড়িতে ফিরে গেছে। অর্থাৎ তাদের কিন্তু পুড়ে যাবার পরিমাণ খুব কম ছিল। তারা 2 দিন চিকিৎসার পরেই কিন্তু তারা চলে গিয়েছেন এবং এখন যারা চিকিৎসাধীন রয়েছেন প্রত্যেকেরই অবস্থা কিন্তু ক্রিটিক্যাল, যার মধ্যে অন্তত 12 থেকে 13 জন তারা কিন্তু আইসিইউতে এবং ভেন্টিলেশনে রয়েছে এবং তাদেরকে প্রত্যেকেরই বিশেষজ্ঞ চিকিৎসা দেওয়ার প্রয়োজন হচ্ছে। এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছেন প্রত্যেকেরই কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তবে কিছুক্ষণ পরে আমরা জানি যে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এবং হাসপাতাল কর্তৃপক্ষ একটি ছোট্ট ব্রিফ করতে পারে যে আসলে সবশেষ অবস্থা কি, সেখানে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এবং গত 21 তারিখে যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালানি তেল ছিল ওই বিমানটিতে, ফলে সেই বিমানের আগুনেই কিন্তু অনেক বেশি পরিমাণে মানুষ ঝলসে গিয়েছে এবং এর ঝলসে যাওয়ার পরিমাণটাও কিন্তু অনেক বেশি ছিল, ফলে প্রত্যেকেরই কিন্তু বড় অংশ পুড়ে গেছে। আমরা গতকালকেও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা যেটি বলছিল যে অন্তত অনেকেরই 40-50% পর্যন্ত শরীর পুড়ে গেছে এবং এই অবস্থায় কিন্তু খুব বেশি রোগীদের বাঁচানো সম্ভব হয় না। যদিও যাদের কম পুড়ে গেছে তাদেরকে কিন্তু মোটামুটি বাঁচানো সম্ভব হচ্ছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে এইসব রোগীরা আসলে বেঁচে গেলেও তাদেরকে দীর্ঘমেয়াদী একটি পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয় বলে চিকিৎসকরা বলছেন। তবে এখন পর্যন্ত যারা রয়েছেন তাদের অবস্থা এখন পর্যন্ত অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা বলছেন এবং তারা চেষ্টা করছেন দ্রুত যাতে রিকভারি করা যায়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার পর এবার না ফেরার দেশে পাড়ি জমালো ছোট ভাই নাফি। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে 24 ঘন্টা ব্যবধানে জীবনযুদ্ধে হেরে যায় তারা। 2 সন্তানকেই হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। নাফির মৃত্যুতে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 32-এ। MA আজিমের রিপোর্ট। পরপারে বোন নাজিয়ার কাছে এ যাত্রা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত নাফির। ঘটনার দিন নাফি স্কুল থেকে বেরিয়ে আবারও বোন নাজিয়াকে আনতে বিদ্যালয়ে ঢোকে। ঠিক তখনই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। শেষবারের মতো দেখতে এসে সে ঘটনারই বর্ণনা দেয় নাফির এক সহপাঠী। আমি আর ও খেলতেছিলাম, তখন আন্টি বলছে যে তোমরা 2 জন যাও আর নাজিয়াকে একটু নিয়ে আসো, আমি যাইতে পারবো না। তখন আমি আর নাফিকে বলছি যে চল যাই, তাড়াতাড়ি চল, বেশি টাইম নাই তো। তারপর নাফি দৌড় দিছে, ও আগে যায়, যখন ওখানে দাঁড়ায় পড়ছে তখন একটা বিকট শব্দ দেখি একটা ফাইটার জেট ওইখানে যা পড়লো। তারপর আমি ওইখানে গেলাম, ওইখানে কত মাংস ছিটা আছে, রক্ত। আমি বললাম যে নাফি মনে শেষ। শরীরের 95% পুড়ে যাওয়ায় মঙ্গলবার নাজিয়া হেরে যায় জীবন যুদ্ধে আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মধ্যরাতে পরপারে পাড়ি জমায় নাফিও। ব্যথার যন্ত্রণায় একটু পরপর করতেছে, বলি মামা, তাহিদ মামা আইছে, কোনো কথা কয় না, খালি ব্যথার যন্ত্রণায় পোলাটা ছটফট করে, সহ্য করার মতো না। আমি বড় করছি,
ক্লাস 1 থেকে আমার বাইরে, আমি আমার সাথে আমার বাইরে আমি বুধবার দুপুরে উত্তরার কামারপাড়া রাজবাড়ী ঈদগাহ মাঠে জানাজা শেষে বোনের কবরের পাশে দাফন করা হয় নাফিকে। মেয়ের পর ছেলেকে হারিয়ে নির্বাক নাফি নাজিয়ার বাবা আশরাফুল ইসলাম। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হওয়ার পর আতঙ্কিত এলাকাবাসী। ল্যান্ডিং পয়েন্টের কাছ থেকে বিদ্যালয়টি সরিয়ে নেয়ার সঙ্গে সঙ্গে বিমান পরিচালনার প্রশিক্ষণ জনবহুল এলাকায় না করার দাবি তাদের। বস্তিপূর্ণ এলাকায়, এরকম ঝুঁকিপূর্ণ এলাকায় এই বিমানের ট্রেনিং এরিয়াটা রাখাই ঠিক না, এবং যে কারণে আজকে এই ছোটো ছোটো কোমলমতি শিশুদের জীবন বিসর্জন দিতে হয়েছে। মাইলস্টোনের কয়েকটা ক্যাম্পাস আছে 8 তলা 10 তলা, এগুলো বেসিক্যালি ফ্লাইং জোনের নিচে, তো এগুলো তো রাজুক থেকে আসলে এপ্রুভ হওয়ার কথা না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দুর্ঘটনার 2 দিন পরও উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভিড় করেন অভিভাবক ও স্থানীয়রা। দূর দূরান্ত থেকে ধ্বংসাবশেষ দেখতে ছুটে আসেন মানুষ। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ও নিখোঁজ শিক্ষার্থীদের সঠিক সংখ্যা নিরূপণে 7 সদস্যের সমন্বয় কমিটি করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। প্রতিবেদন দিতে হবে আগামী 3 দিনের মধ্যে, আর একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে রোববার পর্যন্ত। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরাত মিতি। মাইলস্টোন কলেজের বাতাসে এখনো পোড়া গন্ধ। শিক্ষার্থীর কলকাকুলির বদলে সেখানে এখন নির্মম নিস্তব্ধতা। কঙ্কালসার চেয়ারগুলো কেবলই শিশুদের স্মৃতি। বিমান বিধ্বস্তের পর থেকে বন্ধ স্কুল। তৃতীয় দিনে ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। কাউকে ভেতরে প্রবেশ করতেও দিচ্ছেন না নিরাপত্তা কর্মীরা। তারপরও উৎসুক জনতা ভিড় করছে স্কুলটির চারপাশে। বিমান কোথায় বিধ্বস্ত হয়েছে তা দেখার জন্যই দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। দেখলাম কোন জায়গায় কোন স্থানে কিভাবে ঘটনাটা ঘটছে, এটা একটু দেখতে আসছি। আসলে দেখে তো কিছু করারও নাই, বলবারও নাই। মানে এখানে কষ্ট ছাড়া আর কিছুই না। যারা হারাইছে তারাই বুঝে সেই আর্তনাদ, সেই কষ্ট, সেই কান্না। যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয়েছে তার পেছনের দিকে মানুষের উপচে পড়া ভিড়। ঝুঁকিপূর্ণ হলেও দেয়ালের উপর দিয়ে পোড়া ক্লাসরুম দেখার চেষ্টা করছেন তারা। দেখতে আসলাম, দেখলাম যে কিছু দেখা যায় কিনা, কিন্তু এসে দেখলাম যে না, কিছু দেখতে পেলাম না। আসলে কথা হলো যে বাচ্চাগুলো যে মরলো, মনে অনেক কষ্ট লাগলো। ক্যাম্পাসে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিমান দুর্ঘটনায় আহত নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। এরকম 1976-এর একটা এয়ারক্রাফট দিয়ে যদি প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটকে দেয়া হয়, তাও আবার এরকম ওয়ার্ল্ডের একটা ঘনবসতি সিটিতে দেয়া হয়, তা আমি মনে করবো এটা আমাদের অপারগতা। এদিকে হতাহতের সঠিক তথ্য নিরূপণে অধ্যক্ষকে প্রধান করে 7 সদস্যের সমন্বয় কমিটি করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। 3 কার্যদিবসে আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীর তালিকা দিতে নির্দেশনাও দেওয়া হয়েছে কমিটিকে। বিমান বিধ্বস্তের ঘটনায় আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কার্যক্রম। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় মোমবাতি প্রজ্বলন করে মিছিল করেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় উত্তরা মাইলস্টোন কলেজের মূল ফটকের সামনে থেকে মোমবাতি জ্বালিয়ে দিয়াবাড়ি মোড় পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করেন তারা। এ সময় শিক্ষার্থীর কণ্ঠে ছিল বিভিন্ন স্লোগান। এর আগে কলেজের সামনে থেকে ভিড় কমাতে দেখতে আসা দর্শনার্থীদের সরিয়ে দেয় তারা। 6 দফা দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল 10টায় উত্তর দিয়াবাড়ি গোল চত্বরে শান্তি মিছিল করবে মাইলস্টোনের শিক্ষার্থীরা।
আমরা এখন যে বাপ মারা তাদের সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না, তাদের জন্য আমাদের এই আক্ষেপ। আর আজকে যে এই ছোটখাটো কর্মসূচি শুধুমাত্র আমাদের এই ছোট ভাই বোন যারা মারা গেছে তাদেরকে উপলক্ষে। উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। তবে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বিমান বিধ্বস্তে সরকার ঘোষিত সংখ্যার চেয়ে হতাহত বেশি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নানান তথ্য। এই প্রসঙ্গে বুধবার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা একজন হিসেবে আমি বলে দিতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। কেউ নিখোঁজ থাকলে পরিবারগুলো তা হাসপাতাল এবং কর্তৃপক্ষের কাছে জানায়। মাইলস্টোন কলেজের ক্ষেত্রে সেদিনের শিক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড ক্রস রেফারেন্স করতে পারে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, স্বচ্ছতা নিশ্চিত করতে দুজন উপদেষ্টা স্কুল ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণকারীদের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট দিচ্ছে। এই প্রচেষ্টায় সামরিক বাহিনীও সহায়তা করছে। শফিকুল আলম দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেন, হতাহতের সংখ্যা কম করে দেখানোর কোনো কারণ সরকারের নেই। এদিকে সংবাদকর্মীদের কাছে এ নিয়ে এক বার্তা পাঠিয়েছেন আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। জানান, বিমান বিধ্বস্তে মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব অনেকে না বুঝে বিশ্বাস করছেন। তিনি বলেন, সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি। আজ সকালে ডিবি পুলিশ তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন তিনি। সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি। আওয়ামী লীগ আমলে বিভিন্ন বিতর্কিত রায়ের জন্য সমালোচিত হন তিনি। আওয়ামী লীগের নানা সুবিধাপ্রাপ্ত ছিলেন বলে অভিযোগ আছে। নানা ইস্যুতে জুলাই আগস্টের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতেই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখছেন না বলেও জানান তিনি। তবে নানা বিশৃঙ্খলা করে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মনে করেন মির্জা ফখরুল। নিয়াজ মুর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বুধবার সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে 4টি রাজনৈতিক দলের সাক্ষাতের বিষয়ে বলেন, জুলাই আগস্টের পরাজিত শক্তির অপচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হচ্ছে। এটার জন্যই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মতবিনিময় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন। দেশে নানা বিশৃঙ্খলার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এসব বিশৃঙ্খলা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র। নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া, সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে ভোট হবে এমন আশা জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচালে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে কোনো কিছুর চিন্তা না করার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। আর আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। বুধবার চাঁদপুরের পথসভায় তারা এসব কথা বলেন। পরে অংশ নেন কুমিল্লার পদযাত্রায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপুর রিপোর্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে বিরতির পর আবারও শুরু হয়েছে এনসিপির জুলাই পদযাত্রা। বুধবার সকালে এনসিপির পদযাত্রা পৌঁছায় চাঁদপুরে। সকালে সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতারা খোঁজখবর নেন শহীদ পরিবারের সদস্যদের। এ সময় সংস্কার, বিচার ও জুলাই হত্যাকাণ্ডের মামলার রায় কার্যকরের আগে অন্যদিকে নজর না দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান সার্জিস আলম। খুনি হাসিনা থেকে শুরু করে তার যে দোষরা সরাসরি এই নির্দেশের সাথে ছিল, বাস্তবায়নের সাথে ছিল এই হত্যাকাণ্ডের, এই গণহত্যার, তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। পরে শহরের বাস স্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তারা ফিরতে চাইলে প্রতিহতের ঘোষণা দেন হাসনাত। দলমত নির্বিশেষে আমাদেরকে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদ আবার তারা রাজনীতি করার চেষ্টা করেছে। কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দেব। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, ছিলেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে? সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয়, এই বেতনটা হারাম হবে। পরে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপি নেতারা। সেখানেও হয় পথসভা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৪তম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। পরশ, স্থানীয়দের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং প্রস্তুতির বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ স্নেকদা, আপনাকে জানিয়ে রাখি, দেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ তাদের এটি ২৪তম পদযাত্রা। তো সকাল ১০টায় স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারের সাথে সাক্ষাতের মধ্যে দিয়ে তাদের কর্মসূচি শুরু করবে। পরে বেলা ১১টায় যে শহরের যে কালতলি মোড় এলাকা থেকে একটি জুলাই পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন তারা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা যে শহরের যে স্থানীয় পৌর মুক্ত মঞ্চে তারা এখানে জুলাই পদযাত্রার একটি আয়োজন করেছে। তো এখানে উপস্থিত থাকবেন যে এনসিপির কেন্দ্রীয় যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণ অঞ্চলীয় যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটারি, সিনিয়র যুগ্ম সচিব ডাক্তার তাসনিম, যারা এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তো আপনি কিন্তু জানি রাখি পদযাত্রী কিন্তু নিয়ে কিন্তু শহরে একটি গিরে একটি নেতৃবৃন্দকে স্বাগত জানাতে বিভিন্ন পয়েন্টে কিন্তু তরুণ নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে আমি যে স্থানটিতে আছি পৌর মুক্ত মঞ্চে, এখানে যে বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন এনসিপির জেলা পর্যায়ে, তারা কিন্তু বিভিন্ন উপজেলা থেকে কিন্তু অলরেডি আসা শুরু করেছেন এবং তারা কিছুক্ষণ পরে যে এখানকার যে মুখ্য সংগঠক জানিয়েছেন যে আমাকে জিয়ান মাহমুদ, তিনি বলেছেন যে এই পদযাত্রাকে ঘিরে তাদের যে ৯টি উপজেলা থেকে কিন্তু তাদের নেতাকর্মীরা আসবে এবং তারা বলছেন যে তারা নতুন দেশ গড়তে তাদের যে অঙ্গীকার সে বিষয়টি কিন্তু তারা উপস্থাপন করবেন। তো আমি যদি সার্বিক বিষয় বলে রাখি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু শহর জুড়ে কিন্তু একটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তো এইদিকে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য কড়া নিরাপত্তা নিয়েছে।
তো অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন যে পুরো অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সার্বিক নিশ্চিতে পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু এখানে থাকবে বলে আমাকে জানিয়েছেন। তো এই আজ ঠিক 10টার মধ্যে সার্কিট হাউসে যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে একটি মত বিনিময় করবেন। তারপরে এখানকার তাদের কর্মসূচি শেষ করে তারা যে আমাদের পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের উদ্দেশ্যে চলে যাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। স্নিগ্ধা, ধন্যবাদ আপনাকে। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ। আইনি কাঠামোর পরিবর্তে সাংবিধানিকভাবে গঠন করা হবে নির্বাচন কমিশন। এজন্য সরকারি ও বিরোধী দলের সমন্বয় হবে সার্চ কমিটি। এমন ঐতিহাসিক ও ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে নেতাদের দাবি, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শুধু নির্বাচন কমিশন গঠন নয়, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও পুলিশে সংস্কার আনতে হবে। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 18তম বৈঠকে আসে নির্বাচন কমিশন গঠন নিয়ে ঐকমত্যের সিদ্ধান্ত। স্মৃতি ধরে রাখতে এভাবেই ক্যামেরা বন্দী হন জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতারা। আইনি কাঠামোর পরিবর্তে নির্বাচন কমিশনের বিষয়টি সাংবিধানিক কাঠামোতে নিতে দলীয় অবস্থান থেকে ছাড় দেয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদের স্পিকার যিনি বাছাই সিলেকশন কমিটির প্রধান হইবেন, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে নির্বাচিত হইবেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে একটি বাছাই বা সিলেকশন কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। অনেক আলোচনা হয়েছিল এগুলো যে অল্টারনেটিভ যদি আমরা দেই তাহলে এই বডির ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু রিল্যাক্স হয়ে যাবে, যে ঠিক আছে আমরা একমত হলে না ওইখানে চলে যাবে। উই ডোন্ট লাইক টু অ্যালাউ দিস টাইপ অফ রিল্যাক্সেশন টু দ্যাট লেভেল অফ পিপল রেসপন্সিবল। আগে যেটা ছিল আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং তাতে তো অনেক ঝামেলা হয়েছে। এটা প্রধান ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা সাংবিধানিক বডি হয়ে যাবে এখন থেকে। আমি এখানে আরেকটা প্রস্তাব করেছি, 118 অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ 5-এর পরে একটা আরও সংযুক্তি থাকতে হবে একটা লাইন। সেই লাইনটা হচ্ছে এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংসদ আইন প্রণয়ন করবে এবং আচরণবিধি প্রণয়ন হবে। কারণ আমরা আগের মতো এই প্রক্রিয়া যেতে চাই না যে কোনো বডিকে এত বেশি স্বাধীন করে দেওয়া হলো, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, কন্ডাক্ট রুলস থাকবে না, সেটা ঠিক হবে না। নির্বাচন সংশ্লিষ্ট সরকারের অন্যান্য বিভাগে সংস্কার জরুরি বলেও জানান তারা। আমরা ঐকমত্য কমিশনে আজকে প্রস্তাব রেখেছি যেন জনপ্রশাসন, স্থানীয় সরকার এবং পুলিশ এই বিষয়গুলো সংস্কারের বিষয়টি কীরকম হতে পারে সেই ব্যাপারে যেন এখানে এটাকে এজেন্ডাভুক্ত করা হয় এবং বাংলাদেশে সত্যিকার অর্থেই সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রূপান্তর সম্ভবপর হয়, সে আহ্বান আমরা জানিয়েছি। এদিন ইসি গঠন নিয়ে জাতীয় ঐক্য হলেও শেষ হয়নি দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ নিয়ে আলোচনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঊর্ধ্বতনদের আদেশ অমান্য করলে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে সরকারি চাকরি আইন দ্বিতীয় সংশোধনীয় অধ্যাদেশ জারি হয়েছে। বুধবার অধ্যাদেশটি গেজেট আকারে জারি করা হয়। এর আগে গত 22 মে উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে তা অধ্যাদেশ আকারে জারির প্রস্তাবে সম্মতি দেয়। এর প্রতিবাদে 24 মে থেকে সচিবালয়ে বিক্ষোভ শুরু করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারীদের আপত্তি আমলে নিয়ে গত 3 জুলাই উপদেষ্টা পরিষদের 32তম বৈঠকে এই সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সরকারি চাকরি আইনের সংশোধিত অধ্যাদেশ পুরনো আইনের সঙ্গে 37 ক নামে একটি ধারা সংযোজন করা হয়। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার নতুন এই সূচি প্রকাশ করা হয়। নতুন সূচি অনুযায়ী কুমিল্লা বোর্ডের 10 জুলাই স্থগিত হওয়া পরীক্ষা হবে আগামী 12 আগস্ট।
আর গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া 17 জুলাইয়ের পরীক্ষা হবে আগামী 14 আগস্ট। এছাড়া মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া 22 ও 24 জুলাইয়ের পরীক্ষা যথাক্রমে আগামী 17 আগস্ট ও 19 আগস্ট অনুষ্ঠিত হবে। নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার এবং শিডিউল অনুযায়ী কাজ না করায় ফিরোজপুরের নেছারাবাদে একটি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেটিকে ভেঙে ফেলতে হয়েছে। উপজেলার পূর্ব জলাবাড়ি ইউনিয়নের ভাদুরা খালের উপর সেতুটি ভেঙে ফেলছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তবে সংস্থাটি কাজ শুরুর আগেই মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই ধসে পড়ে ব্রিজটি। সহকর্মী জালেশ মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারনাজ আফরোজ টুম্পা। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জলাবাড়ি খ্রিস্টানপাড়া থেকে মাদ্রা বাজার সড়কে নির্মাণাধীন সেতুর এই করুণ পরিণতি। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই হঠাৎ ধসে পড়ে ব্রিজটি। পরে এলজিইডি সেতুটির ত্রুটিপূর্ণ ছাদ ভেঙে ফেলার কাজ শুরু করে। 2021 সালের ডিসেম্বরে প্রায় 5 কোটি 73 লাখ টাকায় দুটি গার্ডার ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স ইফতি ইটিসিএল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মিরাজুল ইসলাম নিজে কাজ না করে সাবকন্ট্রাক্টরের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছিলেন। গত বছরের শেষ দিকে গার্ডার ছাড়াই ঢালাই দেওয়া হয় ব্রিজের ছাদ। কিছুদিনের মধ্যেই সেই ঢালাইয়ে দেখা দেয় বড় ধরনের ত্রুটি। স্থানীয়দের আপত্তিতে এলজিইডি তদন্ত করে ভাঙার সিদ্ধান্ত নেয়। এখন তো এরা ভাঙতে আসছে, কিন্তু এর আগে ডেব্বি গেছে, স্ল্যাব এক সাইড দিয়ে ডেব্বি গেছে। এটা যে আরো প্রায় 7-8 মাস আগে, এই কালকের পড়ে যাওয়ার পর থেকে সবাই জানছে যে ব্রিজ বানাইছে, বানাইয়ে লোক ওরা মাত্র কোনো লাইন নেই, আগেই ভাঙে পড়ছে। তা দেখি অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আর আপনার এই ব্রিজটা গতকাল কাজ করে কাজ অবস্থায় ভেঙে পড়ছে। পোলাপান কোনো স্কুলে যাওয়া আসা করতে না, আমাদের একটা বাজার আমরা সকাল বিকাল ডেলি আমার 2-3 বার আসা যাওয়া পরে, কিন্তু আমরা চলাচল করতে পারতেছি না। মূল ঠিকাদারকে পাওয়া না যাওয়ায় কাজ বাস্তবায়নে অসুবিধা হচ্ছে বলে জানান উপজেলা প্রকৌশলী। ওটা হচ্ছে আপনার ওরা গার্ডারটা করে নাই, ওটা তো ইনভার্টেড গার্ডার ব্রিজ, স্ল্যাবটা করিয়া রেখে গেছে, গার্ডারটা আর করে নাই, না করে ওরকম ফেলাই রেখে গেছে। আমরা ঠিকাদারকে অনেকবার চিঠি দিচ্ছি ওটা করার জন্য, তো ওটা লিখে পাঠানোর পরে এর অফিস থেকে টিম এসে ওটা আসলে ভাঙার জন্য তারা অনুমোদন দিতে, সেই হিসাবে আমরা ওই ঠিকাদারকে চিঠি দিচ্ছি, তারা এখন ভেঙে ফেলছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে সেতু নির্মাণে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এটাতে রডমট খুব কম দিয়েছে, সিমেন্ট টিমিট। 8-10টা গ্রামে লোক বাচ্চারা স্কুলে যাইতে পারে না, কষ্ট করতে আছে। এটা তো কন্ট্রাক্টরের ভুলের কারণে ভেঙে পড়ছে, এটা তো ঠিক মতন কাজ করে না দিকে তো ভেঙে পড়ছে। আস্তে আস্তে দেখি ওই মাথাতে ভেঙে পড়ছে, সব বসে গিয়ে পরে ডব করে পড়ে গেল। আমরা আইসি দেখেছি হলো ভাঙাচোরা, তোয়ালেতে ভাঙা। পিরোজপুরে সরকারি টাকায় নির্মিত সেতুর এমন করুণ পরিণতি শুধু নির্মাণ ত্রুটি নয়, এটি স্পষ্ট করে বড় ধরনের দুর্নীতির চিত্র। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন ঠিকাদার মিরাজুল ইসলাম। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।